বর্তমানে অত্যন্ত জনপ্রিয় কলমবন্ধু পত্রিকার সম্পাদক রাতুল পালের ডোরবেলটা বেজে উঠল। রাতুলবাবু দরজাটা খুলে দেখলেন দরজার বাইরে দাঁড়িয়ে প্রচণ্ড হাঁপাচ্ছে অনিরুদ্ধ। রাতুলবাবু দরজা খোলা মাত্রই তার ঘরের নিমেষে হনহন করে ঢুকে পড়ে অনিরুদ্ধ। রাতুলবাবু ওকে কিছু জিজ্ঞেস করার আগেই অনিরুদ্ধ বেশ ভয় মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, তোমার বাড়িতে ঢোকার আগে বড় রাস্তার মোড়ে কি বিভৎস এক ফুলওয়ালিকে দেখলাম গো রাতুলদা। শ্যামবর্ণের ভীষণ শীর্ণ চেহারা আর উচ্চতায় ছোটোখাটো মেয়েটা আমার পথ আটকে এক ভয়ানক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলে উঠল, আমি জানতাম তুমি ফিরবে বুড়া। এমনটা করে বলি না, হো করে হেসে ওঠে মেয়েটা। আর কি বিকট একটা গন্ধ মেয়েটার গায়ে। এই গন্ধ কখনো কারো চেনা হতে পারে না রাতুলদা, কখনো না। রাতুলদা খানিক হেসে বলে, বুড়া, এ আবার কেমন নাম? হ্যাঁ, হতে পারে মেয়েটা তার চেনা জানা কোনো মানুষের সাথেই তোমায় গুলিয়ে ফেলেছে। এই যাকে বাদ দাও এসব, তারপর বলো, হঠাৎ পথ ভুলে এলে নাকি বৎস? বৈঠকখানার চেয়ারটা টেনে বসল রাতুল। পূর্ব মেদিনীপুরের হলদিয়া শহরে বেশ জনপ্রিয় লেখক অনিরুদ্ধ সেনগুপ্ত। সাজ পোশাক দেখে অচেনা মানুষজনের বোঝার সাধ্য নেই যে এই মানুষটা এত গুণী। যা লেখে তাই যেন শোনা হয়ে যায়। উঁচু লম্বা চেহারা, অপরিপাটি চুল, ঢিলে ঢালা পোশাক আর চোখে একখানা গোল ফ্রেমের চশমা। যদিও চেনা বামুনের আর পইতে টইতে লাগে না। অনিরুদ্ধ মনে করে দেহের চাকচিক্যের চেয়ে মনের সৌন্দর্যই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সম্পাদক রাতুলবাবুর সাথে অনিরুদ্ধর লেখালেখির আত্মীয়তা বেশ অনেক বছরেরই। সম্পাদক আর লেখক হওয়াটা রাতুলবাবুর নেশা, আর পেশায় তিনি ব্যাংকের ম্যানেজার। কাজের সূত্রে রাতুলবাবু মাস 7 ধরে হলদিয়া ছেড়ে সোজা ঝাড়খণ্ডে এসে আছেন। আর লেখাপ্রেমী অনিরুদ্ধ গল্পের তথ্য সংগ্রহ করতে ঝাড়খণ্ড তো দূর, সে পৃথিবীর যে কোনো প্রান্তে ছুটে চলে যেতে পারে অনায়াসে। গল্পের তথ্য সংগ্রহের টানেই তার হলদিয়া থেকে ছুটে আসা এই ঝাড়খণ্ডে। তারপর রাতুলদা সেখানে রয়েছে, এ তো সোনায় সোহাগা। ফুলওয়ালির কথা মাথা থেকে বার করে অনিরুদ্ধ ফিরল কাজের কথায়। তা রাতুলদা, ঝাড়খণ্ডের আমলাশুল গ্রামটায় আমায় একবার নিয়ে যাবে? শুনেছি বছর 20 আগে পাহাড়ে ঘেরা জঙ্গলে ঢাকা প্রত্যন্ত গ্রাম আমলাশুলে অনাহারের ফলে নেমেছিল মৃত্যুর ঢল। সবুজ প্রকৃতির নিপুণ হাতে সাজানো গ্রামটিতে তখন কয়েক ঘর আদিবাসী মুড়া ও শবরদের বাস ছিল। আধুনিক পৃথিবী থেকে ওদের জগৎ নাকি অনেকটাই আলাদা ছিল রাতুলদা। তা ঠিকই শুনেছ। আমিও এখানে আসার পর এমনটাই শুনেছি যে অনাহারের ফলে মৃত্যুর ঢল নামার আগেও ওদের জীবনটা বেশ যন্ত্রণাময়ই ছিল, বিশেষ করে মুড়ার নারীদের জীবন। কৌতূহলী কণ্ঠে অনিরুদ্ধ জিজ্ঞাসা করে, আচ্ছা, নারীদের জীবন কেমন ছিল বলো তো রাতুলদা? আমি ওদের জীবনযাপন, ওদের জীবনে নেমে আসা ধস, এই সবটুকুই জানতে চাই। ভাবছি ওদের নিয়ে লেখা আমার পরবর্তী উপন্যাসের নাম দেব অভিশপ্ত আমলাশুল। রাতুলদা বলে, তাহলে তো তোমার এই প্রকাশিতব্য উপন্যাসটা বেশ জনপ্রিয় হবে অনিরুদ্ধ। অনেকে পিছিয়ে পড়া আমলাশোলের অনেক অজানা তথ্যও জানতে পারবে তোমার এই উপন্যাস পড়ে। তুমি বরং এখানে 2 দিন থেকেই যাও, তোমায় আমি আমলাশোলা ঘুরিয়ে আনবো, তাতে তোমার প্লট সংগ্রহে আরও সুবিধাই হবে। অনিরুদ্ধ মনে মনে এমনটাই ভেবে এসেছিল বাড়ি থেকে। রাতুলদার নিজে থেকে এমন একটা প্রস্তাব দেওয়ায় কাজ গোছাতে আরও সুবিধেই হলো অনিরুদ্ধর। সন্ধ্যা পেরিয়ে রাত নেমে আসলো। একলা হলেই অনিরুদ্ধর চোখে সেই ফুলওয়ালির বিকট হাসিটা মনে পড়ে যাচ্ছে। কি ভয়ানক তার চাহনি! সবুজ গাছগাছালির চারপাশে রাতুলের মেজটা বেশ হাওয়া চলাচল করে। স্নিগ্ধ শান্ত পরিবেশে বাইরের রাধাচূড়া গাছটি আপন মনে পাতা দুলিয়ে চলেছে। বাইরে এমন স্নিগ্ধ পরিবেশের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকতে থাকতে একটা মিষ্টি ফুলের সুবাস ভেসে এলো অনিরুদ্ধর নাকে।
মন কাড়া ফুলের সুবাসে অনিরুদ্ধ যেন আসক্ত হয়ে পড়ে। দূর থেকে সে দেখে একটা মেয়ে হেঁটে আসছে, হাতে ফুলের ঝুড়ি। অনিরুদ্ধ মনে মনে ভাবে, এত এত রাতে আবার কি ফুলের ছুরি নিয়ে ফুল বিক্রি করতে আসে রে বাবা? দেখে তো মনে হচ্ছে এদিকেই আসছে। ওই ভয়ানক মেয়েটা নয় তো? মেয়েটা যত কাছে আসতে থাকে ততই ফুলের সুবাস মুছে গিয়ে সকালের ফুলওয়ালি মেয়েটার গায়ের সেই বিকট গন্ধটা পুরো ভরে যাচ্ছে। চোখের পলক ফেলতেই অনিরুদ্ধ দেখে জানলার গ্রিল ধরে দাঁড়িয়ে রয়েছে একটা মেয়ে, হাতে তার ঝুড়ি। এবং জানালার কাছে আসতেই অনিরুদ্ধ খেয়াল করে মেয়েটার ঘাড় দিয়ে অঝরে ঝরে চলেছে রক্ত, আর সেই রক্ত দিয়ে স্নান করে চলেছে মেয়েটার ঝুড়িতে রাখা ওরই অবিকল একটা মুখ। এমন অদ্ভুত দৃশ্য দেখে চিৎকার করে ওঠে অনিরুদ্ধ। কি এ তো সকালে সেই ফুলওয়ালি! না না, বাঁচাও বাঁচাও, আমায় কেউ বাঁচাও! মেয়েটা অনিরুদ্ধকে দেখে কাতর কণ্ঠে বলে, मैं तुम्हें बचाओ बुरा, मैं तुम्हें बचाओ, मैं तुम्हें बचाओ बुरा, मैं तुम्हें बचाओ। চিৎকার করতে যাবে অনিরুদ্ধ, এমন সময় ঘুমটা ভেঙে যায় তার। এমন ভয়ানক দুঃস্বপ্ন দেখে লাফ মেরে উঠে সে রাতুলদাকে ডাকে। রাতুলদা, রাতুলদা, শিগগিরই এসো, শিগগিরই এসো! অনিরুদ্ধর আওয়াজ পেয়ে পাশের ঘর থেকে ছুটে আসে রাতুল। কি হয়েছে তোমার অনিরুদ্ধ? এমনভাবে চিৎকার করে উঠলে যে? এ কি, তোমার জামায় রক্তের দাগই বা কিসের? কোথাও কি কোনো আঘাত পেয়েছো? রক্তের দাগ দেখে ভয় বেড়ে দ্বিগুণ হয়ে যায় অনিরুদ্ধর। সে সারা শরীরে হাত দিয়ে দেখে, না, কোথাও সে আঘাত পায়নি। তবে এই দাগগুলো এলো কোথা থেকে? ওটা কি নিছকই একটা স্বপ্ন ছিল, নাকি? বেশ ভয়ে ভয়ে রাত পার হয় অনিরুদ্ধর। পরের দিনই ব্রেকফাস্ট সেরে ওরা দুজনে মিলে বেরিয়ে পড়ে আমলাশোলের উদ্দেশ্যে। সবুজ ঘেরা আমলাশোল গ্রামটি বর্তমানে বেশ উন্নত একটি গ্রামে পরিণত হয়েছে। বলা যেতে পারে বেশ সুন্দর একটা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে গ্রামটি। তাই সারা বছর টুকটাক বহিরাগতরা আসতেই থাকে এই গ্রামটাতে। ঘণ্টা দেড়েকের পথ পেরিয়ে এসে অবশেষে ওরা পৌঁছলো আমলাশোলে। এমন সুন্দর একটা গ্রামের পেছনে বছর 20-25 আগে কী বা কাহিনী লুকিয়ে থাকতে পারে মনে মনে ভাবল অনিরুদ্ধ। স্থানীয় একটা ছোট্ট হোটেলে দুপুরে খাবারটুকু সারতে গিয়ে ওদের সাথে আলাপ হয় স্থানীয় 2 বাসিন্দার সাথে। 2-1 কথায় আলাপচারিতার পর অনিরুদ্ধ আসে আসল কথায়। সে তথ্যের অনুসন্ধানের উদ্দেশ্যে এই আমলাশোলে এসে পৌঁছেছে। দাদা, গ্রামের কিছু কথা জানতেই আমরা এখানে এসেছি। আপনি যদি আমাদের সাহায্য করেন তাহলে ভীষণ উপকৃত হই। হ্যাঁ, বলুন না, কি জানতে চান? লোক মুখে শোনা গ্রামের উত্তরে লাল মাটির পথ ধরে বেশ কিছু মাইল পেরোনোর পর নাকি আদিবাসী শবর ও মুরাদের বাস ছিল। যদিও সংখ্যায় তারা ছিল ভীষণই লঘু। সালটা ছিল 2004। গ্রামে প্রবল অর্থ সংকট আর আয়ের অভাব দেখা দিলে তারা অনাহারে ক্রমশ নাকি বিলুপ্ত হতে থাকে। আর ওদের মধ্যে বিশেষত মুরা গোষ্ঠীর নারী জীবন নাকি অত্যন্ত দুর্বিষহ ছিল প্রথম থেকেই। এসব ব্যাপারেই যাবতীয় তথ্য নিতে আমাদের এখানে আসা আর কি। যদি সম্ভব হয় তো আমাদের একবার ওই উত্তরের পথ ধরে ওখানে নিয়ে যেতে পারবেন যেখানে ওদের বাস ছিল? কথাটা শুনে আতঙ্কে হাড় হিম হয়ে যায় ওই স্থানীয় লোকটার। সাথে সাথে সে বলে ওঠে, না না, সেখানে আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। শুধু আমার কেন, কারোরই সেখানে যাওয়া সম্ভব নয়। আপনারা ফিরে যান দাদা, আপনারা ফিরে যান। যদি প্রাণে বাঁচতে চান ফিরে যান। অবাক হয়ে যায় রাতুলদা। সে বলে, এমন কথা কেন বলছেন আপনি? সেখানে কি মানুষজন যায় না নাকি? নাকি অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে?
আরে দাদা, মানুষজন তো দূর, মান্ডবীর কান্নার আওয়াজে কোনো কাক পক্ষীও সেখানে যাওয়ার সাহস পায় না। অনিরুদ্ধ বলে। মান্ডবী? মান্ডবীটা আবার কে? স্থানীয় লোকটা বলে। আদিবাসীদের মেয়ে মান্ডবী, তার কথা শুনলে আর এক মুহূর্তও এখানে থাকতে ইচ্ছে করবে না আপনাদের। তাই বললুম, ও মুখ হওয়ার কথা ভাবার আগেই এইখান থেকে চলে যান আপনারা। দুপুর গড়িয়ে বিকেলের সূর্যের আভা ক্রমশ ম্লান হতে চলেছে। যার কাছেই অনিরুদ্ধ এই মান্ডবীর কথা জানতে চায়, সেই আতঙ্কে কেঁপে ওঠে। কিন্তু অনিরুদ্ধ যে ভারী নাছোড়বান্দা, ও তথ্য না নিয়ে ফিরছে না, সেটা সে স্পষ্ট করে জানিয়ে দিল রাতুলদাকে। তাই রাতটা আর বেঁচে ফেরা হলো না তাদের। সন্ধ্যার পর একটা নির্জন এলাকায় ছোট্ট একটা হোটেলে গিয়ে ওঠে ওরা দুজন। হোটেলটা দেখে তো নতুন বলে মনে হচ্ছে না, অথচ লোকের মুখে শোনা যে এই গ্রামে পর্যটনের জন্য থাকা খাওয়ার সব হোটেল গড়ে উঠেছে মাত্র 4-5 বছর আগে। কিন্তু হোটেলটা দেখে কমপক্ষে 25-30 বছরের পুরনো বলেই মনে হচ্ছে। হোটেলের ভেতরটা বেশ থমথমে। অনিরুদ্ধ আর রাতুল ছাড়া অন্য কোনো পর্যটক আছে বলে তো মনেও হচ্ছে না। দেখে মনে হচ্ছে মেঝেখানাও ঝাড় পড়ে না বহুদিন। রিসেপশনের ফ্যানসহ গোটা সিলিংটাতে বেশ ঝুল জমেছে। রিসেপশনের চেয়ারের মাথা নিচু করে বসে আছেন বছর 60 এক ব্যক্তি। হয়তো খানিকটা তন্দ্রা ভাব এসেছে তার মাথা থেকে কিছুটা উপরে দেয়ালে ঝুলছে কি ভয়ানক চেহারার এক মহিলার মূর্তি। ছবিটা বেশ মনোযোগ সহকারে দেখছে অনিরুদ্ধ। হোটেলের সব কিছুই অপরিচ্ছন্ন থাকলেও মূর্তিটা একেবারে ঝকঝকে পরিষ্কার। কেবল পরিষ্কারই নয়, মূর্তিটা এমন কোনো অজানা দামি ধাতু দিয়ে তৈরি, যার কারণে একদম জীবন্ত লাগছে সেটা। দেখে মনে হচ্ছে আদিবাসী কোনো বৃদ্ধা মহিলার অত্যন্ত রাগান্বিত একটা মুখ। দাদা, ও দাদা শুনছেন? আরে ও দাদা! রাতুলদা দু একবার ডাকার পরে তন্দ্রা কাটে রিসেপশনে বসে থাকা লোকটার। চোখ খুলে ভারী অদ্ভুত ভঙ্গিতে সে তাকিয়ে থাকে ওদের দিকে। তারপর বলে ওঠে, কে চাই তোমাদের এখানে? কেন এসেছো? রাতুলদা বলে। আজ রাত্রিটা থাকার জন্য একটা ঘর চাই আমাদের। বৃদ্ধ লোকটা বলে, এ তো আনন্দের কথা। আজ 20-25 বছর পর আমার হোটেলে কেউ এলো। খুব খুশি আজ আমি। বেশ হতবাক হয়ে যায় রাতুলদা আর অনিরুদ্ধ। রাতুলের আন্দাজটাই তার মানে সঠিক। সে হোটেলটি এখানকার আর 5টা হোটেলের চেয়ে বেশ পুরনো। কিন্তু লোকটার কথা শুনে মনে হলো 20 বছর ধরে কোনো পর্যটক বা কোনো লোকই আসেনি এখানে। আর সবচেয়ে বড় কথা হলো যে 20 বছর আগে তো কোনো পর্যটক দূরের কথা, এটা একটা জনমানব শূন্য নিরালা অঞ্চল ছিল এই আমলাশোল। হোটেলের চারপাশটা ঘুরে দেখলো ওরা দুজন। রাতুল বৃদ্ধ লোকটিকে বলল, হোটেলে তো কোনো স্টাফকেই দেখছি না দাদা। সবাই কোথায় দাদা? বৃদ্ধটি মৃদু হেসে বলল, যা কিছু লাগবে আমাকে জানাবেন দাদা বাবুরা। আমি সব কিছুর বন্দোবস্ত করে দেব। এখানে আমি আর ধানরিমা ছাড়া আর কেউ থাকে না। অনিরুদ্ধ বৃদ্ধকে জিজ্ঞাসা করে, ধানরিমাকে? কই, তাকে তো দেখছি না। বৃদ্ধ বলে, তাকে কেউ দেখতে পায় না দাদা বাবু, খালি অনুভব করে। ভগবান বলে মানে ওরা সবাই। অজানা ধাতুর মূর্তিটার দিকে তাকিয়ে অনিরুদ্ধ বলে, এই কি আপনার ধানরিমা? বৃদ্ধ বলে, আগে দাদা বাবু, ইনি ধানরিমা। এনারা দেশে অন্যথা হলে যে আর কারোর রক্ষে নেই দাদা বাবু। ঘড়িতে রাত 8:40। চারপাশটা যেন কৌশিকী আমাবস্যার ঘুটঘুটে অন্ধকার ও নিস্তব্ধতায় একেবারে গ্রাস করে রেখেছে। তন্ত্রমতে এই কৌশিকী আমাবস্যার রাতকে তারারাত্রিও বলা হয়।
এই রাতে এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরকের উভয়ের দরজাই খুলে যায় এবং সাধক শুভ বা অশুভ শক্তির অধিকারী হতে পারেন। ঝাড়খণ্ডের আমলাশোলে প্রচলিত আছে এই রাতে ঘড়িতে 12টা বাজার পর যে মানুষ বাড়ির সদর দরজা থেকে বাইরে প্রস্থান করে মুহূর্তের মধ্যেই তার জন্য নাকি নরকের দরজাখানি খুলে যায়, সাথে সাথে অশুভ শক্তি নরকে নিয়ে গিয়ে তাকে প্রবেশ করায়। তাই আমলাশোলের প্রতিবার কৌশিকী অমাবস্যার রাতে 12টা বাজার আগেই সবাই যে যার মতো কাজ সেরে ঘুমিয়ে পড়ে। ঘড়িতে 12টা বাজার আর মাত্র 3.25 ঘন্টা বাকি। এরই মধ্যে রাতের খাওয়া দাওয়া সব গুছিয়ে নিয়ে এলো হোটেলের বৃদ্ধ ওদের হাতে খাবারটা দিয়ে বলল, নাও নাও, চটপট খেয়ে শুয়ে পড়ো তোমরা। রাত 12টার পরে ভুলেও বেরিও না যেন। অনিরুদ্ধ বলে ওঠে, না গো কাকা, এখানে তো শুধু খেয়ে দিয়ে ঘুমানোর জন্য আসিনি, প্রয়োজন মিটে গেলে আমরা সন্ধে নামার আগেই চলে যেতাম। কিন্তু সম্পূর্ণ কথা শেষ করার আগেই বৃদ্ধ বলল, কিন্তু তোমরা তো আদিবাসী মুড়া সবরদের কথাই জানতে চাও, পাণ্ডবীর কথাও জানতে চাও। ওদের সম্পর্কে বই লিখে তোমাকে তো কবিগুরু হতে হবে না? অনিরুদ্ধ অবাক হয়ে বলে, আশ্চর্য, তুমি কেমন করে জানলে যে আমি কি কারণে এখানে এসেছি? তোমাকে তো আমরা কিছুই বলিনি। বৃদ্ধ বলে, এইটুকু যদি জানতে নাই পারি তবে এই হতে লাগলে এত বছর একা রয়েছি বা কি জন্য? চিন্তা নেই, আমি বলবো তোমাদের সেই সব ঘটনা যা জানতে তোমরা এখানে এসেছ। বৃদ্ধর কথা কিছুই বুঝতে পারে না ওরা দুজন, কিন্তু যে কারণে এখানে আসা সেটা নিজে থেকেই হয়ে যাচ্ছে দেখে আর কথা না বাড়িয়ে অনিরুদ্ধ বৃদ্ধকে জিজ্ঞাসা করে, আচ্ছা, কেমন ছিল গো ওই আদিবাসীদের জীবন? আর মান্ডবী বা কে ছিল? অনিরুদ্ধর প্রশ্ন শুনে বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে থাকে। তারপরে ঘরের কড়িবর্গার দিকে এক মনে তাকিয়ে বলতে শুরু করে আদিবাসীদের এই করুণ কাহিনী। বুঝলে দাদা বাবু, সে আজ থেকে প্রায় 30 বছর আগের কথা। তখন বাংলা ঝাড়খণ্ড সীমানার কাছে পাহাড়ে ঘেরা জঙ্গলে ঢাকা আমলাশোল বলে যে একখানা গ্রাম আছে, সে কথা সেভাবে কেউ জানতই না। এই গ্রামে এখন যে পাকা পথঘাট, স্কুল, হোটেল, দোকান, বাজার দেখছো, এসব কিছুই ছিল না। চারপাশে ছিল কেবলমাত্র অরণ্য আর অরণ্য। আর সেই অরণ্যের মাঝেই বসবাস করত মুড়া এবং সবর নামের 2 আদিবাসী গোষ্ঠী। অনিরুদ্ধ ল্যাপটপটা নিজের ব্যাগ থেকে বার করে বৃদ্ধর থেকে শোনা তথ্যগুলো ছোট ছোট পয়েন্ট করে নোট করতে থাকে। সে বৃদ্ধকে জিজ্ঞাসা করে, বলো না কাকা, বলো না, কেমন ছিল তাদের জীবন, একটু বলো। বৃদ্ধ আবার বলা শুরু করে, ওদের নিজেদের মধ্যে মিলমিশ এমনি ভালোই ছিল, কিন্তু ওই যে ধানরি মায়ের মূর্তিখানি দেখলে, সে ছিল ওদের প্রধান। তাকে সবাই দেবতা বলেই মানত, আমিও মানি। আর তার দাপটে সব আদিবাসী ঘর কেঁপে উঠত। গ্রামেরই মুরাদের মেয়ে ছিল মান্ডবী। 12 বছর বয়সে ছিপছিপে ছোটোখাটো মেয়েখানার বিয়ে হয় ঝিংড়ির সাথে। বিয়ের কিছুদিন পার হতেই ঝিংড়িও রুদ্র রূপ ধারণ করে। তারই খেয়ে ছোট্ট মেয়েটার ওপরে কি অকথ্য অত্যাচারী না চালাতো সে। একদিন বিকেলে কাজ সেরে ঘরে ফিরে ঝিংড়ি ভাত চায় মান্ডবীর কাছে। 2টো পান্তা দে তো, বড্ড খিদে লেগেছে। দাওয়ায় দাঁড়িয়ে মাথা নিচু করে মান্ডবী বলে, ঘরে চাল নেই,
আজ একটু কষ্ট করে মুড়ি আর পেঁয়াজ খেয়ে নাও। কথাটা বলে একটা মাটির সরাতে মুড়ি আর পেঁয়াজ এনে হাজির হয় মান্ডবী। সরাতে মুড়ি দেখে মাথা বিগড়ে যায় ঝিংড়ির। রেগে মেগে সে মান্ডবীকে বলে, যে ঘরে তোর মতো রাক্ষসী রয়েছে সে ঘরে চাল থাকবে কি করে? সালি দিন রাত ঘরে বসে বসে শুধু খায় আর ঘুমায়। কথাটা বলে মান্ডবীকে এক ধাক্কা মেরে ঘর থেকে বেরিয়ে যায় ঝিংড়ি। পড়ে গিয়ে মাথায় চোট পায় মান্ডবী। কোনো মতে সে উঠে বসে ঝিংড়িকে কাঁদতে কাঁদতে বলে, আসলে দুপুরবেলা 3 ঘর পরে ডোমো দাদাদের ছোট্ট মেয়েটা এসে বলল ওর মা আজ কিছু রাঁধেনি, তাই তোমার জন্য তুলে রাখা ভাতটুকু ওকে দাওয়ায় বসিয়ে খাইয়ে দিয়েছি। এবার আরো রেগে যায় ঝিংড়ি। মান্ডবীর চুলের মুঠি ধরে সে রেগে মেগে বলে, সালি ঘরের মেয়েকে এত খাওয়ানোর শখ যখন, তাহলে তো নিজে না গিলে আমার জন্য রেখে দিতে পারতিস হতচ্ছাড়ি। মান্ডবীর আর্তনাদ যে কারোর কানে গিয়েও পৌঁছয় না, এমনকি ধানরি মায়ের কানেও না। এই আর্তনাদ যে কেবল তার শরীরের ওপরে পাওয়া আঘাতের আর্তনাদ না, এই আর্তনাদ ক্ষুধার্ত পেটেরও। অত্যাচারী ঝিংড়ি জানতেও চায় না যে মান্ডবী আজও ভাত খেয়েছে কিনা। অভাবের সংসারে উঠতে বসতে এমন অত্যাচার মান্ডবীর সয়ে গিয়েছিল। অবশ্য না সয়ে আর উপায় কি? ওদের সমাজের কঠোর নিয়ম ছিল, যতদিন না বাচ্চা কাচ্চা হয় ততদিন ঘরের বউ মানুষ আর বাপের বাড়িতে পা রাখতে পারবে না। তাই এ অত্যাচার সয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না মান্ডবীর। ওদিকে মান্ডবীর ওপর হওয়া অত্যাচার মেনে নিতে পারত না ভুরা। ভুরা শবর ছিল, আদিবাসী শবরের বছর 30-এর এক যুবক। মান্ডবীর চোখের জল সে বরাবরই সহ্য করতে পারত না। মান্ডবীর অসহায়তার দিনে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মান্ডবীর চোখের জল ফেলা দেখা ছাড়া ভুরার জন্য আর কোনো পদ জানা ছিল না। মান্ডবীর বিয়ে হওয়ার আগেই সে মনে মনে ভালোবাসত মান্ডবীকে, কিন্তু ধানরি মায়ের কড়া নির্দেশ ভঙ্গ করার কোনো পন্থা যে তাদের জানা ছিল না। বছর 3 আগে শবর গোষ্ঠীর মেয়ে তিলিং আর মুড়া গোষ্ঠীর ছেলে দারিম একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিল। ভালোবাসাটা দুজনের মধ্যেই ছিল, কিন্তু নৃশংসভাবে মরতে হয়েছিল তালিংকে। তালিং আর দারিম ছিল আলাদা গোষ্ঠী, আর আলাদা গোষ্ঠীর নারী পুরুষের মিলন মানে গ্রামে ঘোর অকল্যাণ ডেকে আনা, গ্রামের পাপ নেমে আসা, আর সেই পাপে ছারখার হয়ে যেতে পারে গোটা গ্রাম। তাই শবর আর মুড়া গোষ্ঠীর মধ্যে বিয়ে হওয়া চরমতম নিষেধাজ্ঞা ছিল ধানরি মায়ের আদেশে। দারিমার তালিংয়ের বিয়ের কথা শুনতে পায় ধানরি মা। সারা গ্রামবাসীদের মাঝে তালিংকে অমাবস্যার রাতে উলঙ্গ করে তার মাথা ন্যাড়া করে চোখের ভ্রু কামিয়ে তার দেহের যুগল অঙ্গগুলো অর্থাৎ চোখ, 2 কান, 2 বাহু, 2 বক্ষ যুগল আর 2 পা ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে এক কোপে নামিয়ে দেয় ধানরি মা, এবং সেখানেই থেমে থাকেনি সে। বাদ দেওয়া অংশগুলো মুহূর্তের মধ্যে পুড়িয়ে সেই ছায়ার দেহ থেকে নিঃসৃত রক্তের সাথে মিশিয়ে তার মাথায় ঢেলে
অবশেষে অবশিষ্টাংশকে মাটি চাপা দিয়ে দিয়েছিল ধানরিমা। আর সেদিনের পর থেকে দাড়িমেরও আর কোনো খোঁজ পায়নি কেউ। এমনিতেই ধানরিমায়ের বিপক্ষে যাওয়ার সাহস কারো ছিল না। সেই ঘটনার পর থেকে সবর আর মুরাদের মধ্যে আর কেউ বিবাহ বন্ধনে জড়ায়নি। ভিন্ন গোষ্ঠীর মাঝে দাড়িম আর তালিংয়ের বিয়েই ছিল প্রথম বিয়ে এবং শেষ বিয়ে। তারপর কেটে যায় 3 বছর। ফুরা মান্ডবীকে বলে, বিয়ে করবি আমায়? মান্ডবী আজকে বলে, কিভাবে সম্ভব? খবরদার, এ কথা আর দ্বিতীয়বার মুখে এনো না ভুরা। ধানরিমা জানতে পারলে? ভুরার দেওয়া বিয়ের প্রস্তাবের কথা জানতে পারে মান্ডবীর বাড়ির লোকজন। ভয়ে থরহরি কম্প শুরু হয়ে যায় তাদের দেহে। তড়িঘড়ি করে ঝিংড়ির সাথে মান্ডবীর বিয়ে ঠিক করে মান্ডবীর বাড়ির লোকজন। দূর থেকে ভুরা মান্ডবীর আর্তনাদ শোনে, কিন্তু কাছে যাওয়ার আর সাহস পায় না সে। অনিরুদ্ধ বৃদ্ধকে থামিয়ে বলে, ভুরা? তার মানে ভুরা হলো সেই ব্যক্তি যার জন্য মান্ডবীর মনে অনুভূতি ছিল ঠিকই, কিন্তু ধানরিমায়ের দাপটে তাদের সম্পর্কটা বিয়ে অবধি করায়নি। তাহলে ওই ফুলওয়ালি মেয়েটা আমাকে ভুরা বলে ডাকছিল কেন? বৃদ্ধ থমকানোর বদলে অত্যন্ত শান্ত ভঙ্গিমায় বলে, সবই মায়া দাদা বাবু, সবই মায়া। বৃদ্ধের ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে অনিরুদ্ধ ঝাড়খণ্ডে আসার পর থেকে ওর সাথে যা কিছু ঘটেছে বৃদ্ধ যেন সবটাই জানে। অনিরুদ্ধ সেসব উপেক্ষা করে বৃদ্ধকে জিজ্ঞাসা করল, বলো বলো, তারপর মান্ডবীর কি হয়েছিল? বৃদ্ধ আবার বলা শুরু করলো, তারপরেই আসলো সেই দিন। মাস পেরোলো, বছর ঘুরলো, মান্ডবী গর্ভবতী হলো। মান্ডবী মনে মনে খুব খুশি হয় আর বলে, আমার ঘর আলো করে একটা ফুটফুটে সন্তান আসতে চলেছে। এবার হয়তো উনার রাগটা একটু কমবে। এবার হয়তো বাচ্চার মাকে মন থেকে সোহাগ করবে উনি। আর ঘরে বাচ্চা আসার পর মায়ের ঘরেও গিয়ে কিছুদিন থেকে আসতে পারবো। কতদিন মায়ের হাতে মাখা ভাত খাইনি, বাবার আদর পাইনি। এবার হয়তো আমার সুখের দিন ফিরছে। এমন সুখের খবর দিতে সবুজ বনের পথ ধরে পাহাড়ের ছোট্ট এক গুহায় ধ্যানমগ্ন ধানরিমায়ের কাছে যায় মান্ডবী। ধ্যানমগ্ন অবস্থায় কারো স্পর্শ তিনি নেন না, তাই দূর থেকে মাথা ঠুকে প্রণাম করে মান্ডবী তাকে তার খুশির খবর দেয়। এ লোকেশী রাগান্বিত ভারী চেহারা রক্তবর্ণ চক্ষুর অধিকারিণী ধানরিমা চোখ মেলে তাকিয়ে 2 হাত ভরে আশীর্বাদ দিলেন মান্ডবীকে। কিন্তু গর্ভে সন্তান আসার পরেও ছিটে ফোটাও পরিবর্তন আসেনি ঝিংড়ির মাঝে। গর্ভবতী মান্ডবীকে গায়ে হাত তুলতেও ছাড়ে না ঝিংড়ি। মান্ডবী চোখের জল ফেলে আর বলে, সন্তানের মুখ দেখলে উনি হয়তো আর এমনটি করবে না আমার সাথে। এমন ভীষণ একাকিত্বের দিনে মান্ডবী চোখের জল ফেলে আর ভুরার কথা মনে করে। পেরিয়ে যায় 9টা মাস। অবশেষে সন্তান প্রসব করে মান্ডবী। সে ভেবেছিল আজকের পর তার ভাগ্যের চাকা হয়তো ঘুরবে, কিন্তু না। বাচ্চাকে দেখে এক আকাশ সমান হতভম্ব হয়ে যায় গ্রামের 5 থেকে 50 সকলে। এ যে কোনো পুত্র বা কন্যা সন্তান নয়,
মান্ডবী জন্ম দিয়েছে এক তৃতীয় লিঙ্গের সন্তানকে। ক্ষোভে ফেটে পড়ে ঝিংড়ি। সে নিজে যায় ধানরি মায়ের কাছে এর বিচার চাইতে। ধান্ডিমা, এ কেমন বিচার হলো ধান্ডিমা? ওই পোড়ামুখীটা ঠিকঠাক একটা বাচ্চাও আমায় দিতে পারলো না। চিংড়ির সম্পূর্ণ কথা শেষ না হতেই সবটা আঁচ পেয়ে যান ধানরি মা। রাগে ক্ষোভে ফেটে পড়েন তিনি। ঘণ্টা দুয়েক পর সন্ধ্যা নেমে আসলো গ্রামে। পূর্ণিমার চাঁদের জোছনায় ঝলমল করছে সুবর্ণরেখা নদীর শান্ত জল। এক স্নিগ্ধ সৌন্দর্য যেন প্রশান্তি চুম্বন এঁকে দিচ্ছে সবুজ অরণ্যের বুকে। নদীর ধারে ডাক পড়ে 13 জন সধবার। গ্রামের রীতি অনুযায়ী পুজোর জোগাড় করে তারা। আসেন ধানরি মা। অবশেষে ধরে আনা হয় মান্ডবীকে। ধানরি মায়ের আদেশ অনুযায়ী এ রাতেই শেষ রাত মান্ডবীর। ধানরি মায়ের নির্দেশ ছিল, গ্রামের কোনো মহিলা মৃত বাচ্চার জন্ম দিলে সেই রাতেই তার জীবনের শেষ রাত হবে। আর তিনি মনে করেন তৃতীয় লিঙ্গের সন্তান আর মৃত সন্তান জন্ম দেওয়া দুই সমান। তাই মান্ডবীরও বেঁচে থাকার আর কোনো প্রয়োজন নেই। যজ্ঞের আয়োজন করে তার সামনে বসানো হয় মান্ডবীকে। কোলে রয়েছে তার ক্রন্দনরত শিশু সন্তান। যজ্ঞের সামনে রাগান্বিত মেজাজে মন্ত্রপাঠ করেন ধানরি মা। কান্নায় ফেটে পড়ে মান্ডবী। ওখানে কোনো পুরুষের যাওয়া কঠোরভাবে নিষেধ। তাই সবটা শুনেও যেতে পারেনি ভুরা। গ্রামের রীতি অনুযায়ী মান্ডবীর নগ্ন দেহ যজ্ঞের আঁচে ফুটন্ত ঘি মাখিয়ে তার ঘাড়ে কোনো এক তীক্ষ্ণ সূচালো অস্ত্র দিয়ে ছিদ্র করে ধানরি মা মন্ত্র বলে তার দেহ থেকে সমস্ত রক্ত নির্গত করে ফেলে। মান্ডবীর রক্তবিহীন নিস্তেজ দেহ মাটিতে লুটিয়ে পড়ে এবং তারপর তার দেহ 108 খণ্ড করে টুকরোগুলো উলুধ্বনি দিয়ে 13 জন সধবার দ্বারা ভাসিয়ে দেওয়া হয় সুবর্ণরেখা নদীর জলে। এমন ভয়াবহ কাহিনী শুনে ল্যাপটপে টাইপ করার ক্ষমতা যেন হারিয়ে ফেলেছে অনিরুদ্ধ। অনিরুদ্ধ আর রাতুল তাকিয়ে আছে একে অপরের দিকে। তৃতীয় লিঙ্গের সন্তান জন্ম দেওয়ার অপরাধে এমন নৃশংসভাবে কেউ কাউকে হত্যা করতে পারে তা জানা ছিল না ওদের। সত্যিই আমলাশোলের আদিবাসীদের জীবন যেন গোটা পৃথিবীর চেয়ে সম্পূর্ণ আলাদা। জীবন্ত বাচ্চাটাকে ভাসিয়ে দেওয়া হয় মান্ডবীর দেহের সঙ্গেই। মান্ডবী মারা যাওয়ার সময় সালটা ছিল ইংরেজির 1994। এভাবেই ধানরি মায়ের অত্যাচারে প্রাণ যেত কত নারীর। কোনো পুরুষ নয়, একজন নারী হয়ে তিনি এভাবে প্রাণ কেড়েছেন নারীদের। নারীদের প্রতি এত অত্যাচারেও মুখ খুলতে পারত না আদিবাসীরা, কারণ অন্ধকার জগতে বাস করে তারা কঠোরভাবে মনে প্রাণে মানত যে ধানরি মা যা করেন গ্রামের মঙ্গলের জন্যই করেন। এরপরে কেটে গেল বেশ কিছু বছর। সালটা ছিল 2000। এই গ্রামেও ধীরে ধীরে লাগছে আধুনিকতার ছোঁয়া, আর তাতেই ধানরি মায়ের প্রতি আনুগত্য কমে আসছে গ্রামের লোকেদের। তার এসব কাজের প্রতিবাদও করে অনেকে। ধানরি মায়ের বয়স তখন অনেক, শরীর ভেঙে পড়েছে। হঠাৎ একদিন গলাতে ক্যান্সার রোগ বাসা বাঁধার পর মারা যায় ধানরি মা। কিন্তু তার মৃত্যুর সময় তার পাশে গ্রামের কেউ আর ছিল না। রাগে ক্ষোভে মারা যাওয়ার আগে তিনি সমস্ত গ্রামবাসীকে অভিশাপ দিয়ে যান। তোরা কেউ বাঁচবি না, সবকটা অনাহারে মরবি, শকুনের দল। কথাটা কোনো রকমে বুঝিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ধানরি মা।
ডাইনি বিদ্যায় পারদর্শী রাগী মেজাজের ধানরি মায়ের অভিশাপ লেগেও গেল আদিবাসীদের গায়ে। চারিদিকে অনাবৃষ্টির কারণে খরা দেখা দিয়েছিল। প্রকৃতির এমন রুদ্র রূপ কি অদ্ভুতভাবে কেবল আমলাশোল গ্রামেই দেখা দিয়েছিল। চাষাবাদ তো দূরে থাক, ধীরে ধীরে পিপাসা মেটানোর জলটুকু পর্যন্ত দুষ্প্রাপ্য হয়ে উঠেছিল। নদী নালা খাল বিল সব কিছু শুকিয়ে খটখটে হয়ে গিয়েছিল। চাষাবাদ বন্ধের কারণে প্রবল অর্থ সংকট এবং অনাহারের কবলে পড়ল সমস্ত আদিবাসী ঘর। ধীরে ধীরে নিষ্প্রভ হয়ে গেল আমলাশোল গ্রামের আদিবাসী ঘরগুলোর সন্ধে প্রদীপ। 2004 সালে সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায় আমলাশোলের মুড়া ও শবর অধিবাসীরা। আর কয়েক বছর পর ঝাড়খণ্ডের স্থানীয় লোকজন আমলাশোলে বসতি স্থাপন করে। ধীরে ধীরে তারা সেখানে প্রাথমিক স্কুল গড়ে তোলে স্থানীয় হাসপাতাল, পাকা রাস্তা এবং গ্রামকে সাজিয়ে তোলে মনের মতন করে। তাই আজকাল পর্যটকদের বেশ ভিড় জমে এই গ্রামে। কিন্তু লোক বসতি থেকে উত্তরে সোজা লালমাটির পথ ধরে প্রায় 300 মাইল হেঁটে গেলে প্রতি অমাবস্যা বা পূর্ণিমার রাতে নদীর ধারে আজও শোনা যায় মান্ডবীর বেদনা ভরা কান্না। তাই সেই পথ ভুলেও পেরোয় না মানুষজন। লোকমুখে শোনা যায় চির দুঃখিনী মান্ডবীর আত্মা আজও নাকি ভুরার পথ চেয়ে বসে আছে। ভুরা তার জীবনে ফিরে এলে তার জীবন থেকে পাওয়া সমস্ত কষ্টগুলো মুছে সুখদ্বীপ যেন জ্বলে উঠবে তার বেদনাময় জীবনে। অনিরুদ্ধকে ইঙ্গিত করে বৃদ্ধ একটা ভয়ের স্বরে বলেন, তোমার রক্তের গন্ধে মান্ডবী হয়তো ভুরাকে অনুভব করতে পেরেছে দাদাবাবু, তাই ও তোমাকে আপন করে নিতে চায়। কথাটা বলে একটা বিকট হাসিতে হেসে ওঠে বৃদ্ধ। সব কিছু শুনে এক অদ্ভুত ঘোরের মধ্যে থাকে অনিরুদ্ধ। আর ঠিক তখনই বাইরে থেকে এক অদ্ভুত কান্নার আওয়াজ শুনতে পায় অনিরুদ্ধ আর রাতুল। অনিরুদ্ধ এমন বিকট কান্নার আওয়াজ শুনে নিজেকে আর হোটেলে বন্দি করে রাখতে পারল না। ঘড়িতে তখন 12টা বেজে 2 মিনিট। বৃদ্ধ শত চেষ্টা করেও তাকে আটকে রাখতে পারল না। এক ছুটে বাইরে এসে সে বেশ হতবাক হয়ে যায়। অনিরুদ্ধ মনে মনে ভাবে, হোটেলে ঢোকার সময় তো বাইরেটা এতটা সবুজ জঙ্গলে ভর্তি ছিল না। ডান পাশটাতে খলখল করে বয়ে চলেছে নদী। এটাই কি সুবর্ণরেখা নদী? কিন্তু এখানে আসার পর তো এই জায়গায় লোকবসতিপূর্ণ জমজমাটি লাগা ছিল। এরকম নিরিবিলি ঘন সবুজে ঢাকা পরিবেশ, আবার পাশ দিয়ে বয়ে চলা নদী, এসব এলো কোথা থেকে? এ যেন লোকমুখে শোনা ঠিক 30 বছর আগের আমলাশোল, যেটা এমনভাবেই ঢাকা ছিল সবুজ অরণ্যে। গ্রামের উত্তরের লালমাটির পথ ধরে একা একা হাঁটতে থাকে অনিরুদ্ধ। পেছন থেকে একটা দমকা শীতল হাওয়া এসে তাকে আলতোভাবে স্পর্শ করে গেল। যেন মনে হলো ভীষণ ঠান্ডা কোনো হাত ও শরীরকে ভীষণ রকম কাছে পাওয়ার আর্জি জানাচ্ছে। একটু পরেই বাতাস ভরে গেল সেই সুগন্ধি ফুলের গন্ধে, যে গন্ধ সে রাতুলদার মেসে রাতের স্বপ্নে অনুভব করেছিল। কিন্তু 2-4 পা হাঁটার পরেই সে অনুভব করল সেই ফুলওয়ালি মেয়েটার গায়ে সেই ভীষণ রকম দুর্গন্ধটা। ভয়ে ভয়ে ঘাড় ঘুরিয়ে পিছনে ফিরে তাকালো অনিরুদ্ধ। কিন্তু না, কেউ নেই তার পিছনে। ডানে বামে কেউ কোথাও নেই। তারপর সম্মুখে অগ্রসর হবে বলে সে যেই তাকালো, অমনি হঠাৎ সে দেখতে পেল একটা মেয়ে তার সম্মুখে দাঁড়িয়ে। তার কোমল কণ্ঠস্বরে ডাকছে সেই নাম।
মান্ডবীর মুখের দিকে তাকিয়ে সমস্ত আতঙ্ক ভয় এক নিমেষে দূর হয়ে গেল অনিরুদ্ধর। এরপর মাইলের পর মাইল অতিক্রম করে অনিরুদ্ধ পৌঁছে গেল ৩০ বছর আগের আদিবাসী মান্ডবীদের বাসভূমিতে। মান্ডবী তাকে নিয়ে গেল তার ঘরে। অঘরে ঘুমিয়ে রয়েছে ঝিংড়ি। অনিরুদ্ধ মান্ডবীর হাতটা ধরে বলে, আমি হোটেলের এক বৃদ্ধের মুখে শুনলাম তুমি মারা গিয়েছ। তোমার তৃতীয় লিঙ্গের সন্তান জন্ম দেওয়ার অপরাধী। অত্যাচারী ধান্ড্রি মায়ের নির্মম হত্যা লীলায় প্রাণ গেছে তোমার। কিন্তু তাহলে তুমি কিভাবে ফিরে এলে মান্ডবী? আর আর তুমি যদি অশরীরী হতে, তাহলে তোমার এই হাত আমি স্পর্শ করছি বা কি করে? কাঁদো কাঁদো কণ্ঠে মান্ডবী বলে, তোমায় তাহলে সবটা খুলে বলি। আসলে বছর ৩০ আগে ওই বদমাস সাব ইন্সপেক্টর দীনেশ বাবু চেয়েছিল আমরা সবর ও মুরা জাতি যেন সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায়। তাহলে আমাদের সমস্ত চাষের জমি ও বসবাসের জমির উপর একচেটিয়া আধিপত্য বিস্তার করতে পারবে ওই বদমাস পুলিশ অফিসার ও তার দলবল। তাই তার মারফতেই লোকমুখে প্রচার হয় আমরা আদিবাসীরা নাকি সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গিয়েছি। আমলাশোলের স্থানীয় জনবসতিপূর্ণ এলাকা তো বুটেই, বরং সারা ঝাড়খণ্ডেও রটিয়ে দেওয়া হয় যে আমাদের বাসস্থানে প্রত্যেক অমাবস্যা ও পূর্ণিমায় এলে নাকি আমার আত্মার কান্না শুনতে পাওয়া যায়। আমরা সংখ্যায় রয়েছি হাতে গোনা ১৫-২০ ঘর। তাই আমরা যে বিলুপ্ত হয়ে গিয়েছি এটা প্রমাণ করার জন্য ৭ বছরের জন্য শয়তান সাব ইন্সপেক্টরের আমাদের টাকা পয়সার লোভ দেখিয়ে স্থানান্তর করাও খুব সহজ কাজ ছিল। ৫-৬ বছর ধরে আমাদের বিলুপ্ত হয়ে যাওয়ার সত্যতা অনেকে জারি করার জন্য এখানে এসেছিল। তারপর সেই এখানে লোক চলাচল একদম বন্ধ হয়ে গেল। তারপর পুলিশ বাবু এই গ্রামে ফেরত আনলেন আমাদের। স্থানীয় এলাকায় আমাদের যাওয়া একেবারে নিষেধ ছিল পুলিশ বাবুর, তাই আমরাও সেখানে যেতাম না। আমাদের বিলুপ্ত হয়ে যাওয়া যে মিথ্যে তা আজ তোমায় গোটা গ্রাম ঘুরিয়ে প্রমাণ দিব। মান্ডবীর প্রতি বড় মায়া হয় অনিরুদ্ধর। ভোরের আলো ফোটার পর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে অনিরুদ্ধ বেরিয়ে পড়ে গ্রাম পরিদর্শনে। আদিবাসী অঞ্চলের স্নিগ্ধ বাতাস ও সবুজ অরণ্যের প্রাকৃতিক সৌন্দর্য অনিরুদ্ধকে যেন মোহময়ী নারীর মতো কাতর কণ্ঠে ডেকে বলছে, যেও না তুমি, যেও না, আমার কাছে থাকো। রয়েছে মাত্র ১৫-২০ ঘর, কিন্তু একে অপরের সঙ্গে আত্মীয়তার মেলবন্ধন গড়ে তুলেছে যেন সুনিপুণভাবে। মেয়েরা সবাই মিলে ঘরের কাজ সামলানো, ছেলেদের দল বেঁধে চাষ করতে যাওয়া সবটাই ভীষণ মনোরম লাগতে শুরু করেছে অনিরুদ্ধর কাছে। সে ভাবে, সত্যি শয়তানের যেন ছলের অভাব হয় না। শয়তান বৃদ্ধ জোয়ানকালে সাব ইন্সপেক্টর ছিল, আর রিটায়ারের পর হয়তো ওই হোটেল খুলে বসেছে টাকার লোভে। আর আমাদের পুরোটাই মন করা গল্প শুনিয়ে গেল প্রথম থেকে। অনিরুদ্ধ মান্ডবীকে জিজ্ঞাসা করে, আচ্ছা মান্ডবী, তাহলে পুলিশ তো আর তোমাদের জমির উপর আধিপত্য বিস্তার করতে পারেনি? উনার জমির উপরই তো আমরা বসবাস করছি। আমাদের বেটা ছেলেগুলো ওর অধীনে থাকা জমির উপরই চাষ করতে যায়, আর দিনের শেষে ৮০ টাকা হাতে ধরিয়ে দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। আবার বসবাসের দরুন প্রত্যেক মাসে এসে প্রতি ঘর থেকে ৩০০ করে নিয়ে যায়। পেট চালানো অতি কষ্টকর হয়ে যায়। তোমাদের অসুখ হলে তবে যাও কোথায়? অসুখ করলে পুলিশকে খবর দিলে ওদেরই পুষা এক হাতুড়ে ডাক্তার এসে কটা ওষুধ দিয়ে যায়। আর তাছাড়া আমাদের মতন অভাবী ঘরে
দেবতাদের কৃপায় অসুখ বিসুখ কমই করে। দুপুরে মান্ডবীর হাতের রাধা রান্না খেয়ে বেশ তৃপ্তি পায় অনিরুদ্ধ। ওদিকে ঝিংড়ি অনিরুদ্ধর পরিচয় জানতে চাইলে মান্ডবী ওকে পুলিশের লোক বলে পরিচয় দেয়। দিনের শেষে গ্রামের সকলের সঙ্গে অনিরুদ্ধ দেখা হলেও দেখা হলো না ধান্দ্রিমা ও ভুরার সঙ্গে। ভুরার কথা অনিরুদ্ধ মান্ডবীকে জিজ্ঞাসা করলে কিছুটা আতঙ্কেও নিজেকে সামনে নেয় সে বলে, ওর কথা তুমি জিজ্ঞাসা করো না, ও মারা গিয়েছে বেশ কিছু বছর হলো, কিন্তু তোমার মুখে আমি ওকে দেখতে পাই। কি অদ্ভুত মিল রয়েছে তোমার আর ওর মাঝে, তাই তো তোমায় আমাদের এখানে নিয়ে আসা। তুমি যতক্ষণ থাকবে আমার মনে হবে ভুরা রয়েছে আমার সঙ্গে। অনিরুদ্ধ মান্ডবীকে বলে, তার মানে বৃদ্ধ এটা সত্যি বলেছিল যে ভুরার প্রতি তোমার সত্যি অনুভূতি রয়েছে। মান্ডবী মাথা নিচু করে কাঁদে, কেঁদে বলে, যে মানুষটা আমার এতটা ভালোবেসেছিল তাকে ভুলি কি করে? ও সবর ছিল বলে ধান্দ্রি মায়ের নির্দেশে ওর সাথে আমার বিয়ে হয়নি, কিন্তু ওর প্রতি আমার বলতে বলতে কাঁদে মান্ডবী। মান্ডবীর চোখে জল মুছিয়ে অনিরুদ্ধ ওর গালটা আলতো হাতে ধরে বলে, তোমায় আর কাঁদতে দেব না আমি। আজ থেকে তোমার সঙ্গেই আমি থাকবো মান্ডবী। তা তোমার ধান্দ্রি মায়ের সাথে আমায় দেখা করাবে না? এবারেও বেশ ঘাবড়ে যায় মান্ডবী। সে আমতা আমতা করে বলে, ধান্দ্রি মা তো অনেক বছর আগে ক্যান্সারে মারা যায়। আমাদের কাছে ভগবান ছিল ধান্দ্রি মা। আমি বরাবরই নিঃসন্তান, কিন্তু 2-3 বছর ধরে রটানো হয়েছে 30 বছর আগে নাকি আমি তৃতীয় লিঙ্গের সন্তান জন্ম দেওয়ার অপরাধে ধান্দ্রি মা আমাকে মেরে নদীতে ভাসিয়ে দেয়। 30 বছর আগে আমার তো জন্মই হয়নি। মান্ডবীর কথাতে সায় দেয় সমস্ত আদিবাসী ঘর। অনিরুদ্ধকে দেখে বড় স্বস্তি হয় মান্ডবীর। হারানো ভুরাকে তার মাঝে খুঁজে পেয়েছে সে। বৃদ্ধের মুখে শোনা মান্ডবীর ওপর ঝিংড়ির অত্যাচারও সত্যি। অনিরুদ্ধ ভাবে সবচেয়ে বড় মিথ্যে হলো মান্ডবীকে প্রেতাত্মা দোষারোপ করা এবং আদিবাসীদের বিলীন হয়ে যাওয়া। একটা গল্পের সূত্র খুঁজতে এসে পাল্টে গেছে যেন গল্পের মোড়খানি। অনিরুদ্ধ নিজের মনেই বলে, সব শেষে সত্যের জয় হয়। এটাই আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি, কিন্তু একটা মিথ্যে রটনা যে এভাবে সমস্ত বাংলা সহ ঝাড়খণ্ড ও তার আশেপাশে এমন নিপুণভাবে ছড়িয়ে যাবে, তাই আদিবাসী এলাকায় না এলে বিশ্বাসই হতো না। মান্ডবীকে দেখে বড় মায়া হয় তার। গ্রামের মানুষজনের আন্তরিকতায় এবং মান্ডবীর আদর আপ্যায়নে তার যেন বাড়ি ফিরে যেতে ইচ্ছে করছে না। একজন পুলিশ ইন্সপেক্টর, সে যতই রিটায়ার্ড পারসন হোক, সে আমৃত্যু তার ধর্ম ও সততার প্রতি অনড় থাকবে, এটাই রীতি। কিন্তু এমন সৎ অফিসারের মুখোশের পিছনে থাকা লোভ, মিথ্যাচারিতায় পরিপূর্ণ এবং অত্যাচারী ব্যক্তিত্বটা কখনো কারোর সামনেই ধরা পড়ল না। এটা ভেবে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে অনিরুদ্ধর। নিবিড় অরণ্যের মাঝে এই আদিবাসী অঞ্চলে আর 5টা জায়গার চেয়ে একটু দ্রুতই যেন আধার ঘনিয়ে আসে। সন্ধ্যার পর জীবজন্তু বা বিষাক্ত সাপেদের ভয়ে আর কেউ ঘর থেকে বাইরে বেরোয় না সেখানে। রাত 8টা বাজলেই সে অঞ্চলের গভীর রাত যেন তীক্ষ্ণ নজরে পাহারা দিচ্ছে গোটা অঞ্চলকে। পথের দুধারে সুবিশাল বন্য গাছপালা যেন আকাশচুম্বী হয়ে ওদের শীর্ষভাগ মিলেমিশে একাকার হয়েছে। বন্য ঝোপের আড়ালে বুনো শুয়োর ও শেয়ালের উপদ্রব বেড়ে চলেছে রাত নামলে।
এছাড়াও কালেভদ্রে দেখা যায় বুনো হাতির দল। এমন পরিবেশে অনিরুদ্ধ ভীষণ শান্ত ও স্নিগ্ধ মনে আপন মনে তাকিয়ে রয়েছে নিরিবিলি সুবর্ণরেখা নদীর জলে। শান্ত পরিবেশের মাঝে মধ্যেই পাতার খসখস আওয়াজ আর নদীর জলে কোমল খলখল শব্দ যেন পরিবেশের সৌন্দর্যকে এক প্রাকৃতিক সুর তৈরি করে দিচ্ছে। নদীর দিকে আপন মনে তাকিয়ে বসে রয়েছে অনিরুদ্ধ। পেছন থেকে শুকনো পাতায় চলা দুটো পায়ের শব্দ এগিয়ে আসছে অনিরুদ্ধর দিকে। অনিরুদ্ধ ঘাড়ের কাছে এসে ওর কাঁধে হাত রাখল সে। অনিরুদ্ধ পিছন ঘুরে তাকিয়ে দেখে মান্ডবী এসেছে। সারা ঘর এখন ঘুমন্ত ও নিশ্চুপ। এমন থমথমে পরিবেশে শান্ত নদীর জলের পাশে একে অপরের দিকে তাকিয়ে চেয়ে বসে রয়েছে মান্ডবী ও অনিরুদ্ধ। আকাশটা যেন ওদের মনের মিলনে রাগ করেছে ভারী, তাই কালো হয়ে এসেছে গোটা আকাশ। ওদিকে কৌশিকী অমাবস্যার ক্ষণ 24 ঘন্টা পার হতে চলেছে। চারপাশে পাহারা দিতে থাকা কুচকুচে আঁধারের স্তর যেন মিলেমিশে এক হয়ে গিয়েছে আকাশের কালোতে। কৌশিকী অমাবস্যার 24 ঘন্টা অতিক্রান্ত ক্ষণে হঠাৎ করে বিশাল আওয়াজে চমকে উঠল গোটা আকাশ। বজ্রপাতের আলো নদীর জলের ওপর পড়ায় নদীতে অনিরুদ্ধ নিজের মুখ দেখতে পেয়ে এক ভয়ানক চিৎকার করে উঠল। শ্যামলা বর্ণের দেহখানি পরিণত হয়েছে ফ্যাকাশে সাদা বর্ণে। শরীরে ছিটে ফোটা রক্ত যেন আর নেই তার। আঁতকে উঠে মান্ডবীকে জড়িয়ে ধরতে গিয়েও সে আরও বেশি হতবাক হয়ে যায়। যে মান্ডবীকে সে গত রাত থেকে দেখে এসেছে, সে যে এ মানুষ নয়। এই যে এলোকেশী রাগান্বিত স্থূলকায় চেহারা ও রক্তচক্ষু বর্ণ অধিকারী এক মহিলা। অনিরুদ্ধ চিৎকার করে ওঠে। কে তুমি? অট্টহাস্যে বন কাঁপিয়ে উত্তর আসে, আমি ধান্ড্রিমা। অনিরুদ্ধ বলে, মান্ডবী কোথায়? ও তো আমার পাশেও ছিল একটু আগে। আবারও হেসে জবাব দেয় ধান্ড্রিমা। কে মান্ডবী? হ্যাঁ, কে? ওর তো এখন আর কোনো অস্তিত্ব নেই। ও মারা গেছে 36 বছর আগে। তারপর মহাশূন্যে বিলীন হয়ে গেছে। পরদিন সকালে অচেতন অবস্থায় রাতুলকে সেখানে পড়ে থাকতে দেখা যায়। সেখানে ওরা মনে করেছিল যে ওরা একটা হোটেলে উঠেছিল। রাতুলের জ্ঞান ফেরার পর সে জানতে পারে আদেও সেখানে অমন কোনো পুরনো হোটেল ছিলই না। তাছাড়া ওখানকার সমস্ত হোটেলই নতুন। স্থানীয় লোকেরা ফাঁকা একটি মাঠে ওকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। সুস্থ হয়ে উঠে অনিরুদ্ধকে ফোনে না পাওয়ায় রাতুল পুলিশ নিয়ে পৌঁছে যায় সেই আদিবাসী এলাকায়। গোটা এলাকা ঘুরে অবশেষে সুবর্ণরেখা নদীর ধারে পড়ে থাকতে দেখা যায় রাতুলের রক্তশূন্য প্রাণহীন দেহ, এবং তার পাশে পড়ে রয়েছে তারই একটি ডায়েরি, যেটা সে সবসময় তার সাথে বহন করত। অনিরুদ্ধর বডি পুলিশ হেফাজতে পূর্ব মেদিনীপুর আনা হয় এবং ডায়েরিটা পড়তে আরম্ভ করে রাতুল। ডায়েরিটি পড়ে জানা যায়, আজ থেকে 30 বছর আগে যখন আমলাশোলার আদিবাসী অঞ্চলে ধান্ড্রিমায়ের কবলে পড়ে পরপর মারা যেতে থাকে মেয়ে এবং বউরা, তখনও প্রতিবাদ করার সাহসটুকুও হয়নি কারো। তাদের অদ্ভুত এক অন্ধবিশ্বাস ছিল ধান্ড্রিমায়ের ওপর। তারপর তখন তৃতীয় লিঙ্গের সন্তান জন্ম দেওয়ার অপরাধে মান্ডবীকেও নৃশংসভাবে হত্যা করা হলো। তখন আর চুপ করে বসে থাকতে পারেনি বুড়া। অন্ধবিশ্বাস ভেঙে ভালোবাসার মানুষকে হারানোর বেদনায় এক ছুটে সে পালিয়ে এসে ধান্ড্রিমায়ের নামে নালিশ জানায় ঝাড়খণ্ড পুলিশের কাছে। সাব ইন্সপেক্টর দীনেশ পাসওয়ান যখন উপযুক্ত প্রমাণ অনুযায়ী ধান্ড্রিমাকে গ্রেপ্তার করতে যান,
তখন ঘটে যায় এক নির্মম ঘটনা। পুলিশের সঙ্গে ধানরিমা ভুরাকে দেখে বুঝতে পেরে যায় যে ভুরাই পুলিশের কাছে খবরটা দিয়েছে। রাগে ক্ষোভে তার শক্তি বেড়ে যায় দ্বিগুণ। মুহূর্তের মধ্যেই দীনেশবাবুকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে ধানরিমা। 10টা পুলিশ মিলেও আটকাতে পারেনি ধানরিমাকে। ধানরিমায়ের হাত থেকে ধারালো অস্ত্রটা কেড়ে নিতে গিয়ে চোট লেগে হাত থেকে রক্ত বের হয় ভুরারও। আর তখনই ঘটে যায় এক অবিশ্বাস্যকর ঘটনা। এই রক্তের আশাতেই পথ চেয়ে এত বছর বেঁচে ছিল ধানরিমা। ডাক্তারি ভাষায় মহামূল্যবান রক্ত RH নাল নামেই পরিচিত। মহাবিরল এই রক্তকে আমরা গোল্ডেন ব্লাড বলি। 1961 সালে এই রক্তের সন্ধান সর্বপ্রথম পাওয়া যায়, যে রক্ত ভ্যাম্পায়ারের কাছেও সবচেয়ে স্বাদ ও তৃপ্তির। ধানরিমায়ের ধারণা ছিল এই রক্ত শুধু মহিলাদের দেহেই মেলে, তাই আদিবাসী অঞ্চলে বিভিন্ন কুসংস্কার ছড়িয়ে দিয়ে একে একে সব মহিলাদের শরীর থেকে রক্ত বের করে তাকে মেরে ফেলত ধানরিমা। কিন্তু ভুরার হাতের চেটোয় তার অতি ধারালো অস্ত্রের দ্বারা আঘাত পেয়েই মাটিতে খসে পড়ে গেল সেই মহাদুর্লভ রক্তের সন্ধান। আর সেটাও পেয়ে গেল ধানরিমা। আর 11টি মানুষের RH নাল রক্তের গ্রুপ পান করতে পারলে নাকি রক্তে পরিপূর্ণ দেহ নিয়ে ওই আদিবাসী অঞ্চল থেকে চিরকালের মতন বিদায় নিয়ে যেত ধানরিমা। ভুরার ঘাড় ফুটো করে সমস্ত রক্ত টেনে নেয় ধানরিমা। সেটা দেখতে পায় সমগ্র আদিবাসী ঘর। ধানরিমার এই রক্ত টেনে নেওয়ার বিষয়টা যেন আদিবাসীরা ভুলে যায়। সেই কারণেই ক্যান্সার হয়েছে বলে এমন মিথ্যে রটনা রটিয়ে সে মৃত্যু গ্রহণ করার নামে গা ঢাকা দিয়ে থেকে যায় ওই আদিবাসী অঞ্চলে। পরে তার এই কারসাজিতে আদিবাসীরা ক্রমে বিলুপ্ত হতে থাকে। আর সাব ইন্সপেক্টর দীনেশবাবুর দু চোখে অনেক স্বপ্ন ছিল যে রিটায়ারের পর লোকালয়ে একটি হোটেল খুলবে। সেই স্বপ্ন পূরণের আগেই ওভাবে নৃশংসভাবে তিনি হত্যা হওয়ায় তার আত্মা থেকে গেছে ওখানে। দীনেশবাবুর আত্মা অনিরুদ্ধকে বারংবার বারণ করা সত্ত্বেও সে কৌশিকী অমাবস্যার দিন রাত 12টা বাজলে সে বাইরে বেরিয়েই পড়ে। গ্রামের উত্তরের পথ ধরে হেঁটে চলার সময় সে দেখতে পায় মান্ডবীকে। আসলে সে মান্ডবী নয়, সে ছিল মান্ডবী রূপে আসা ধানরিমা। রাতুলের মেশেতে রাতে যে স্বপ্নটা দেখেছিল অনিরুদ্ধ, সেটা আসলে ঠিক স্বপ্ন ছিল না, ছিল ধানরিমায়ের মায়া। সে ছদ্মবেশে ঝাড়খণ্ডে ঘুরে বেড়াতো সে দুর্লভ রক্তের খোঁজে। রাতুলের মেশে সেই রাতেই সে অনিরুদ্ধ রক্তের স্বাদ পেয়ে যায়। আর সে দেখে যে সেই মহাদুর্লভ রক্ত বইছে অনিরুদ্ধর শরীরেও। তারপরেই ঘটে এমন সব ঘটনা। আসলে মান্ডবী রূপ ধরে অনিরুদ্ধকে বলতে থাকা তার প্রতিটা কথাই ছিল মিথ্যা। এবং সেই রাতে অনিরুদ্ধ যখন হাঁটতে হাঁটতে মান্ডবী রূপী ধানরিমাকে দেখতে পায়, তখনই ঘাড় ফুটো করে তার শরীর থেকে সমস্ত রক্ত চুষে নেয় সেই ধানরিমা। তখনই মৃত্যু ঘটে অনিরুদ্ধর। তার আত্মা মান্ডবী রূপী ধানরিমায়ের সাথে ঘুরে বেড়ায় গোটা আদিবাসী এলাকায়। মান্ডবী রূপ ধারণ করে এইভাবে অনেক মানুষকে আদিবাসী এলাকায় এনে ওই মহাদুর্লভ রক্ত চুষেছে তাদের ওই শরীর থেকে। 10টা কৌশিকী অমাবস্যার 24 ঘন্টা পেরিয়ে যাবার পর এমন নির্মম ঘটনা আরও 10 জনের সাথে ঘটেছে ওই আদিবাসী এলাকায়। অনিরুদ্ধ ছিল 11তম মানুষ, তবে কেবল ঝাড়খণ্ডই নয়, তার আশেপাশের বেশ কিছু অঞ্চল থেকে মানুষকে মায়ার দ্বারা বশীভূত করে ওই আদিবাসী অঞ্চলে তাদের টেনে আনত ধানরিমা। এমন নির্মমভাবে অনিরুদ্ধকে হারাতে হবে তা কখনো ভাবতেও পারেনি রাতুল। গল্পের তথ্য সংগ্রহ করতে এসে নিষ্ঠুর ভ্যাম্পায়ারের কবলে পড়ে প্রাণ হারান জনপ্রিয় লেখক অনিরুদ্ধ সেনগুপ্ত। রক্তের লেখা ডায়েরিটার শেষ পাতায় বড় বড় করে লেখা ছিল, আমার স্বাদ মিটে গেছে, আমি চললাম। এখন ওই আদিবাসী এলাকায় আর কোনো ভৌতিক কাণ্ড শুনতে পাওয়া যায় না। স্থানীয় লোকেরা ধুমধাম করে পূজা অর্চনা ও যাগযজ্ঞ দিয়ে ঘন জনবসতিপূর্ণ এলাকা গড়ে তুলেছে বাচ্চাদের জন্য খেলার পার্ক। আর ঘটে যাওয়া সমস্ত ঘটনাটি অনিরুদ্ধকে উৎসর্গ করে
সম্পাদক রাতুল নিজে হাতে লিখে খুব যত্ন নিয়ে প্রকাশ করেছেন তার এই পত্রিকা। সম্পাদক রাতুল তার গল্পের নাম দিয়েছেন আমলাশোল গ্রামের অভিশাপ। এতক্ষণ আপনারা শুনছিলেন লেখিকা সায়নী সাহার কলমে আমলাশোল গ্রামের অভিশাপ। তাহলে কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক করুন, অনেক অনেক শেয়ার করুন বন্ধুদের সাথে, আর কমেন্ট বক্সে জানান আপনাদের মতামত। অসংখ্য ধন্যবাদ লেখিকা সায়নী সাহাকে আমাদের এই গল্পে পাশে থাকবার জন্য। এছাড়াও লেখিকার লেখা বই খড়কুটোর পৃথিবী, অমধিনীর স্বপ্নদহন, কালের স্রোতে জীবন্তরী, এই বইগুলো যদি সংগ্রহ করতে চান আপনারা, তাহলে পরে তার লিঙ্ক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে। অবশ্যই বইগুলি সংগ্রহ করুন এবং আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আজকের গল্প পাঠে আমি কৌশিক, এছাড়াও অন্যান্য চরিত্রে বুবাই, শুভম, এথেনা, মৌমিতা, প্রচ্ছদে শুভদীপ ব্যানার্জি এবং আবহতে মিহান্স প্রোডাকশন হাউস। খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন, গল্পে থাকুন।